ওয়েলকাম টু অ্যাকাউন্টিং মজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং মজার পক্ষ থেকে আমি রূপম ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অ্যাকাউন্টিং মজার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে তোমাদেরকে আমি আজকে একটি গুড নিউজ দিতে যাচ্ছি। সেটি হলো যে আজকের এই ভিডিও থেকে শুরু করে হিসাব বিজ্ঞানের একদম বেসিক লেভেল থেকে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এভাবে যতগুলো পর্ব লাগে আমি তোমাদেরকে এই প্ল্যাটফর্মে হিসাব বিজ্ঞানের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানোর একটি চিন্তাভাবনা তৈরি করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি 1 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। আশা করি যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ অনার্সে পড়ো কিন্তু হিসাব বিজ্ঞানের এখনও বেসিকটা ভালো করে বুঝতেছো না, তাদের জন্যই মূলত আমার এই আয়োজন। এরপরে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রাথমিক আলোচনাগুলো শেষ করে ধারাবাহিকভাবে আমরা অঙ্কের দিকে চলে যাব। একদম প্রাথমিক পর্যায়ের অঙ্ক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের অঙ্ক পর্যন্ত আমরা এই প্ল্যাটফর্ম থেকে শিখতে পারবো। তোমাদেরকে কি করতে হবে? ধারাবাহিকভাবে ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিতে হবে। তোমরা যদি ভিডিওগুলো শেয়ার দাও এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে যদি এই ভিডিওগুলো মেনশন করো তাহলে আমি অনেক খুশি হব, অন্যরাও শিখতে পারবে। তো চলো আমাদের আজকের এই আলোচনা শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা শুরু ক্লাস থেকে শিখব যে হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা। যেহেতু তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তোমাদেরকে শুরুতেই জানতে হবে হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা কী। তো এখানে আমি শুরুতে একটা কথা লিখছি, সেটা হচ্ছে হিসাব ও বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে হিসাব বিজ্ঞান শব্দটি গঠিত। মানে হিসাব এবং বিজ্ঞান এই দুটো শব্দের সমন্বয়ে কি গঠিত? হিসাব বিজ্ঞান শব্দটি গঠিত। তোমরা দেখতে পাও না হিসাব বিজ্ঞান শব্দ মানে বইয়ের উপরে লেখা থাকে হিসাব বিজ্ঞান। তো এখানে দুটো জিনিস আছে। এই হিসাব বিজ্ঞান যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে হিসাব বিজ্ঞান কথাটা দেখতে পাচ্ছ, এটার ভিতরে কিন্তু মূলত দুইটি শব্দের সমন্বয় আছে। একটি হচ্ছে হিসাব আর একটি হচ্ছে বিজ্ঞান। এখন আমাকে বুঝতে হবে হিসাব কি আর বিজ্ঞান কি, তাহলে আমি মূলত হিসাব বিজ্ঞানের মূল ধারণাটা মানে যে বেসিক যে একটা ধারণা সেটা বুঝতে পারবো যে হিসাব বিজ্ঞানের মধ্যে আসলে কি করা হয়। হিসাব ও বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে হিসাব বিজ্ঞান শব্দটি গঠিত। তাহলে এটা খুবই সিম্পল বিষয়। এই যে হিসাব দেখতে পাচ্ছ তোমরা, এই যে তোমরা হিসাবটা এখানে দেখতে পাচ্ছ, এটা একটা শব্দ আর এই বিজ্ঞান একটা শব্দ, এই দুটো শব্দ মিলে হিসাব বিজ্ঞানটা গঠিত, মানে একসাথ করলে হিসাব বিজ্ঞানটা হয়। এই যে হিসাব, হিসাব হলো আর্থিক লেনদেন সমূহের হিসাব নিকাশকরণের কার্যাবলী। মানে আর্থিক যে লেনদেনগুলো হয় ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। এখন তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমরা তো আর্থিক লেনদেন বুঝি না, আমরা তো একবারই বেসিক লেভেল। একটু ধৈর্য সহকারে এটা শোনো, পরবর্তীতে আর্থিক লেনদেন কি ধারাবাহিকভাবে তোমাদেরকে সব শেখানো হবে। আমি নবম দশম শ্রেণীর স্টুডেন্ট থেকে শুরু করে যেভাবে তাদেরকে হিসাব বিজ্ঞানটা শিখাই, একদম প্রথমে আসলে আমার কাছে এখান থেকে তোমাদেরকে আমি শিখাচ্ছি এই ভিডিওর মধ্যে থেকে। আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। হিসাব হলো আর্থিক লেনদেন সময়ের হিসাব নিকাশ করার কার্যাবলী। তার মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যে আর্থিক লেনদেনগুলো হবে সেগুলোর হিসাব নিকাশ করা। হিসাব তো সবাই বুঝো, যোগ বিয়োগ গুণ ভাগ করা, এটাই হচ্ছে মানে হিসাব। আর বিজ্ঞান হলো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞান, বিজ্ঞান হলো কোনো বিষয় সঠিক ও শৃঙ্খলাবদ্ধ জ্ঞান। তার মানে হচ্ছে কোনো একটা বিষয়ের হিসাব যখন আমরা করব, মানে হিসাব বিজ্ঞানে যখন আমরা হিসাবটা করব তখন আমাদের কি করতে হবে? একটা শৃঙ্খলাবদ্ধ জ্ঞানের মাধ্যমে আমাদের কি করতে হবে? হিসাবগুলো করতে হবে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? হিসাব ও বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে হিসাব বিজ্ঞান শব্দটি গঠিত। হিসাব হলো আর্থিক লেনদেন সময়ের হিসাব নিকাশকরণ কার্যাবলী, আর বিজ্ঞান হলো কোনো বিষয় সঠিক ও শৃঙ্খলাবদ্ধ জ্ঞান। এটাই মূলত হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানে কি করা হয়? ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোকে হিসাব নিকাশ করা হয় কি উপায়ে? মানে একটি সঠিক এবং শৃঙ্খলাবদ্ধ জ্ঞানের মাধ্যমে। এটা হলো হিসাব বিজ্ঞান। এবার আসো, আচ্ছা এই হিসাব বিজ্ঞানের যে সংজ্ঞাটা আমি এটা কোথায় থেকে লিখেছি? এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার লেখা একটি শীট, এই যে এখানে এই যে আমার লেখা একটা শীট, এটা প্রায় 92 পেজের, এটা মূলত বেসিক একটা শীট। আমি এই শীটটা থেকেই কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলো করাবো। এখান থেকে তোমাদেরকে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লাসগুলো করিয়ে থাকবো। আর আমি প্রতিদিন যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলোর যতটুকু ক্লাস করাবো ততটুকু তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে এই শীটটার পিডিএফটা আমি দিয়ে দেবো, যাতে তোমরা ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড দিয়ে ক্লাসটা করতে পারো। আর যারা এই শীটটা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে তোমাদেরকে অথবা ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার ফোন নাম্বার থাকবে, তারা যদি এই শীটটা নিতে চাও তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবা, অবশ্যই তোমাদেরকে শীটটা পাঠানোর ব্যবস্থা করব। তো
তো এবার আমরা এই শীটের মধ্যে আমাদের এখানের মধ্যে দ্বিতীয়ত কি আছে, তার আগে একটু কথা বলে নিই। এখানে শুরুতেই কিন্তু এটা কিন্তু খুবই সাজানো গোছানো একটা শীট। শুরুতে কিন্তু লুকা ফেসিউলির পরিচয় দেওয়া আছে, যিনি হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করছেন। ওনার ছবি দেওয়া আছে, ওনার জন্মসাল, ওনার কোন সালে উনি কী করছেন, উনি কত সালে মৃত্যুবরণ করছেন, উনি কোন বইতে এই দুতরফা দাখিলা পদ্ধতি লিখছেন। এই যে সেই দুতরফা দাখিলা পদ্ধতির বইয়ের ফিক্স মানে প্রথম কভার ফটো, এরপর হচ্ছে ওই বইটাতে কত পৃষ্ঠা ছিল, যাবতীয় তথ্যাবলী এখানের মধ্যে শীটের শুরুতে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে ঘটনা। আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটার পর আমরা কি শিখব? ঘটনা শিখব। এখন কথা হলো ঘটনা কি, আমাদের ঘটনা সম্পর্কে আমরা আগে একটু জানবো, তাহলে আমরা বুঝতে পারবো। ওই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম আর্থিক লেনদেন, এই আর্থিক লেনদেনের দিকে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে। আর্থিক লেনদেন কি সেটা বুঝতে হলে আমাদেরকে শুরুতে কি করতে হবে? ঘটনা কি সেটা জানতে হবে। তো শুরুতে দেখো ঘটনা কি, আমরা সেটার একটা সংজ্ঞা দিই। তো এখানে শুরুতে দেখো আমরা ঘটনা কীরকম, আমরা যে মানুষ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি সেটাই হচ্ছে কি ঘটনা। যেমন ধরো তোমরা আমার এই ভিডিওটা দেখতেছো এখন, এটা একটা ঘটনা। আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, সেটা একটা ঘটনা। আমি খাবার খাইছি, আমি নামাজ পড়ে এসেছি, তুমি নামাজ পড়ো, তুমি স্কুলে যাও, তুমি বাজার করো, তুমি কোনো প্রোডাক্ট মানে কোনো পণ্য ক্রয় করো, আবার তোমার পছন্দ না হলে সেটা বিক্রি করে দাও। একটা মানুষ তার দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন সে যে কাজগুলো করে সেটি হচ্ছে এক একটা ঘটনা। তো এখানে আমি বলেছি যে পরবর্তীতে ঘটনাটা কি তোমরা অবশ্যই বুঝতে পারছো। মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে তাই এক একটা ঘটনা। এবার মানুষের দৈনন্দিন জীবনের মতো ব্যবসা প্রতিষ্ঠানেও দৈনন্দিন অসংখ্য ঘটনা হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমরা মানুষের দৈনন্দিন জীবনে কি ঘটে সেটার একটা কয়েকটা উদাহরণ দিয়ে আমরা এখন চলে এসেছি কোথায়? ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেও মানুষের দৈনন্দিন জীবনের মতো অসংখ্য ঘটনা ঘটতে পারে। তাহলে সেটার মধ্যে কি, সেটার কোনোটি আর্থিক কোনোটি অনার্থিক। একটু কি লক্ষ্য করে দেখেছো যে আমি যখন আমাদের দৈনন্দিন জীবনের যেই ঘটনাগুলোর উদাহরণ দিয়েছি তখন কিন্তু আমরা বলি নাই যে কোনটা আর্থিক কোনটা অনার্থিক, কারণ আমার সেখানে এগুলোর দরকার নাই। কারণ ওইখানে আমি এগুলোর কোনো হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক উপায়ে আমি কি করব না, হিসাব কিতাব করব না। কিন্তু যখন আমি বলছি যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেও মানুষের দৈনন্দিন জীবনের মতো অসংখ্য ঘটনা ঘটতে পারে, সেগুলোর কোনোগুলো হয় আর্থিক, কোনোগুলো হয় অনার্থিক। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘটনাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আর্থিক ঘটনা, আরেকটি হচ্ছে অনার্থিক ঘটনা। কার দৃষ্টিকোণ থেকে? ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। কেমন? তো ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঘটনাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে আর্থিক ঘটনা, আরেকটা হচ্ছে অনার্থিক ঘটনা। এখন তোমার মাথায় প্রসঙ্গত চিন্তা চলে আসতে পারে, আচ্ছা তাহলে আর্থিক ঘটনা কোনগুলো, আবার অনার্থিক ঘটনা কোনগুলো? চলো তোমাদেরকে আমি আর্থিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণটা বুঝিয়ে দিই। আর্থিক ঘটনা হচ্ছে যে ঘটনার সাথে অর্থের অঙ্কের সম্পর্ক থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যে ঘটনার সাথে অর্থের অঙ্কের সম্পর্কযুক্ত এবং যেটা অর্থের অঙ্কের নিরূপণযোগ্য, ওই সকল ঘটনাই হচ্ছে কি আর্থিক ঘটনা। তাহলে আমি যদি তোমাদেরকে দু একটা উদাহরণ দেই তাহলে তুমি বুঝতে পারবা। মনে করো মালিক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে 1 লক্ষ টাকা বিনিয়োগ করছে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে 1 লক্ষ টাকা বিনিয়োগ করছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা বৃদ্ধি পেলো, এটার সাথে কি আছে? অর্থের অঙ্ক সম্পর্ক আছে। তাহলে এটা কি একটা আর্থিক ঘটনা। আবার মনে করো এখান থেকে 10,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে কি এটার মধ্যে কি আছে? অর্থের অঙ্ক কি আছে? সম্পর্ক আছে। তাহলে এটা হচ্ছে কি একটি আর্থিক ঘটনা। আবার মনে করো 15,000 টাকা এই প্রোডাক্টগুলো বিক্রি করে দেওয়া হলো, পণ্যগুলো 15,000 টাকায় প্রতিষ্ঠানের মধ্যে বিক্রি করে দেওয়া হলো, তাহলে সেখান থেকে আবার কি হয়েছে? 15,000 টাকা প্রতিষ্ঠানে আসছে, তাহলে এই ঘটনার সাথে কি আছে? অর্থের সম্পর্ক আছে। তাহলে এগুলো হচ্ছে আর্থিক ঘটনা। এরপর মনে করো তুমি যে কর্মচারী রাখলা তোমার প্রতিষ্ঠানে, এখান থেকে কি করলা? কর্মচারীর বেতন প্রদান করলা মাস শেষে, তাহলে এটাও কি একটা আর্থিক ঘটনা, কারণ এই ঘটনার সাথেও কি আছে? অর্থের সম্পর্ক আছে। যেগুলো আর্থিক ঘটনা, যেগুলো প্রতিষ্ঠানে কি আর্থিক ঘটনা, সেগুলি হচ্ছে কি ওই প্রতিষ্ঠানের লেনদেন। ওই যে আর্থিক লেনদেন সমূহ হিসাব নিকাশ করা লাগে আমাদের হিসাব বিজ্ঞানে, ওই যে আর্থিক ঘটনাগুলি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি আর্থিক লেনদেন। আচ্ছা, এবার অনার্থিক কি? অনার্থিক হচ্ছে ঠিক আর্থিক ঘটনার বিপরীত। অনার্থিক ঘটনাগুলো কীরকম? যে ঘটনা অর্থের অঙ্কের সাথে সম্পর্কযুক্ত নয়, অথবা যে ঘটনা অর্থের সাথে কি করা যায় না, পরিমাপযোগ্য না, সেগুলি হচ্ছে অনার্থিক ঘটনা। যেমন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এরকম অসংখ্য অনার্থিক ঘটনা ঘটতে পারে। মনে করো যে পণ্য ক্রয়ের জন্য তোমার প্রতিষ্ঠানের পণ্য ক্রয়ের জন্য অর্ডার দিলা কোথাও, তাহলে সেটা কি টাকা কি দিছো? আজকে পণ্যের অর্ডার দিছো যে আমার এই প্রোডাক্টগুলো লাগবে ভাই, আমার জন্য এই প্রোডাক্টগুলো আগামী এই দিন নিয়ে আসবেন, তাহলে অর্ডার দিলা। তাহলে কি এখানে টাকার কোনো সম্পর্ক আছে? অর্থের কোনো সম্পর্ক আছে? এখন কি অর্থ, তুমি কি পণ্যটা ক্রয় করছো আর ওনাকে কি অর্থ দিছো? দেও নাই, তার মানে এটা কি অনার্থিক ঘটনা।
সেম মনে করো পণ্য বিক্রির জন্য কারোর সাথে চুক্তি করছো যে আমি আপনার সাথে এত টাকা, আপনার কাছে আমি এত টাকার পণ্য বিক্রি করব, আপনি এই দিন আইসেন আমার প্রতিষ্ঠানে। হ্যাঁ, তাহলে এটার মধ্যে কি তুমি কি পণ্যটা তাকে দিছো, অথবা সে কি তোমাকে টাকা দিছে? তাই নাই। তাহলে এই ঘটনার সাথে কি নেই, অর্থের কোনো সম্পর্কযুক্ত না। তাহলে সুতরাং এটা হচ্ছে একটি অনার্থিক ঘটনা। আবার মনে করো তোমার প্রতিষ্ঠানে একজন ম্যানেজার অথবা একজন কর্মচারী নিয়োগ দিছো, বলছো যে তাকে মাস শেষে 10,000 টাকা বা 5,000 টাকা যেটাই একটা টাকার পরিমাণ তাকে দিবে। তাহলে সেও তোমার সাথে চুক্তিবদ্ধ হলো, হ্যাঁ আমি আপনার প্রতিষ্ঠানে কাজ করব, কিন্তু তাকে কি তুমি কি আজকে টাকা দিয়ে দিছো? দেও নাই। মাস শেষে কাজ করা শেষ হলে মাস শেষে যেয়ে দিবা। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের মধ্যে সে কর্মচারী হিসেবে যদি সারা মাস ধরে খাটে, তাহলে মাস শেষে যেয়ে তাকে কি করবা, তার সাথে যে চুক্তি করছো সেটা তাকে বেতন পরিশোধ করবা। কিন্তু আজকে যে তাকে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নিয়োগ দিলা, তুমি কি আজকে তাকে টাকা দিছো? যদি আজকে টাকা দাও তাহলে তো সে কালকে থেকে ঠিকঠাক মতো আসবে না, ঠিক না? তাহলে এটা একটি অনার্থিক ঘটনা। তাহলে অনার্থিক যে ঘটনাগুলো সেগুলো কিন্তু কি না, লেনদেন নয়। তাহলে আমরা বলতে পারি আর্থিক ঘটনাগুলি হচ্ছে, এই যে দেখো, আর্থিক ঘটনাগুলি হচ্ছে আর্থিক ঘটনাগুলো হচ্ছে ওই প্রতিষ্ঠানের লেনদেন, আর অনার্থিক যে ঘটনাগুলো সেগুলি হচ্ছে লেনদেন নয়। তোমরা কি বুঝতে পারছো? ব্যবসা প্রতিষ্ঠানের যেগুলো আর্থিক ঘটনা সেগুলি ওই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন বা আর্থিক লেনদেন, আর অনার্থিক ঘটনা যেগুলো সেগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন নয়। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলছিলাম যে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা সেগুলি ওই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন। তো আমরা এখন লেনদেনটা আরও একটু বিস্তারিতভাবে শিখব। লেনদেন কি? তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখে রাখছি যে লেনদেন, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে লেন আর একটা হচ্ছে দেন। লেন অর্থ কি? এই যে লেন অর্থ নেওয়া, আর এই যে দেন অর্থ দেওয়া। খুবই সোজা জিনিস। তুমি যদি কোনো দোকানে যাও, পণ্য ক্রয় করতে যাও, তাহলে তাকে কি বলেন যে এটা দেন, ওইটা দেন, সেটা দেন। দোকানদার কি করে, তোমাকে ওইগুলো দেয়, দেওয়ার পরে তুমি কি করো, তার বিনিময় অর্থটা পরিশোধ করো। তার মানে হচ্ছে আমরা শুরুতে কি করি, নেই, তারপরে কি করি, এর বিনিময় মূল্য অর্থটা প্রদান করি। তাহলে কথাটা হচ্ছে লেন অর্থ নেওয়া আর দেন অর্থ দেওয়া। সুতরাং লেনদেন বলতে নেওয়া দেওয়া বা আদান প্রদানকে বুঝায়। আমরা পূর্বে আলোচনা থেকে জেনেছি আর্থিক ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যেগুলো আর্থিক ঘটনা সেগুলি হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লেনদেন। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় আর্থিক লেনদেন, কারবারি লেনদেন অথবা শুধু লেনদেন। লেনদেন, আর্থিক লেনদেন, কারবারি লেনদেন, যাই বলি একই কথা। তাহলে লেনদেন কি তোমরা বুঝতে পেরেছো? ওই যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মালিক মনে করো যে 10,000 টাকা মূলধন হিসেবে আনয়ন করলো, আবার 5,000 টাকা দিয়ে কি করলো, পণ্য ক্রয় করা হলো, 10,000 টাকার আবার কি করা হলো, 7,000 টাকায় পণ্যগুলো বিক্রি করা হলো, কর্মচারীর বেতন দেওয়া হলো। অর্থাৎ যে ঘটনার সাথে অর্থের অঙ্কের সম্পর্ক আছে সেই ঘটনাই হচ্ছে লেনদেন। আর আমরা লেনদেন থেকে মূলত লুকাফেসিলির যে দুতরফা দাখিলা পদ্ধতি, সেটার একটা পক্ষকে ডেবিট করব, আরেকটি পক্ষকে ক্রেডিট করব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা পরবর্তী পর্বে তোমাদেরকে দেখাবো যে লেনদেনের কিভাবে একটি পক্ষ ডেবিট করতে হয় আরেকটি পক্ষ ক্রেডিট করতে হয়। তো আশা করি তোমরা এই ভিডিওটা যারা ভালো করে বুঝতে পারছো না তারা বারবার ভিডিওটাকে কি করবা, যে টেনে টেনে পেছন থেকে আবার দেখবা, আশা করি বুঝতে পারবা। আর তোমার মন্তব্যটা অবশ্যই এই ভিডিওর কমেন্টের মধ্যে জানিয়ে দিবা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এটা ছিল আমার প্রাথমিক যে বেসিক লেভেল অ্যাকাউন্টিংয়ের, এটার প্রথম পর্ব। ধারাবাহিকভাবে আমার পর্বগুলো আমি আপলোড দিতে থাকবো, কিন্তু তোমরা সে পর্যন্ত ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার এবং মেনশন করে অন্যদেরকে জানাবা যে এখানের মধ্যে অ্যাকাউন্টিং মজা একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, আমার দুইটাই আছে। এখানের মধ্যে কি করানো হচ্ছে, একদম শুরু থেকে কি করানো হচ্ছে, হিসাব বিজ্ঞান পড়ানো হচ্ছে। একদম বেসিক থেকে আমরা ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই অ্যাকাউন্টিং মজা প্ল্যাটফর্মের মধ্যে শিখাবো। তোমরা অবশ্যই এখানের মধ্যে থাকবা, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবা, তোমরা অবশ্যই তাহলে জানতে পারবা যে হিসাব বিজ্ঞান। আরও একটা কথা বলে দিই যে আজকে থেকে 3 মাস পরে যায়, 2-3 মাস পরে যায়, যাতে তোমার মুখে না থাকে যে ভাইয়া আমি তো অ্যাকাউন্টিংয়ের কিছু বুঝি না, আমি অনার্সে পড়ি, আমি ইন্টারে পড়ি, আমি ক্লাস 10-এ উঠে গেছি, অথবা আমার টিচার নাই পড়ানোর মতো। কোনো টিচারের কাছে যাওয়ার দরকার নাই। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যারা একটিমাত্র হ্যান্ডসেট অর তোমার কাছে যদি কি থাকে, ডাটা থাকে হ্যান্ডসেটের মধ্যে, একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যদি থাকে তোমার কাছে, আর ওটার যদি ডাটা থাকে, তাহলে তোমরা শুধু আমার ভিডিওগুলো দেখবা আর কমেন্ট করে জানাবা যে আমার এই সমস্যা ওই সমস্যা। পরবর্তীতে তোমাদের দ্বিতীয় পর্বগুলোতে ওই বিষয়গুলো নিয়ে বেশি ফোকাস দেওয়া হবে। কোনো টেনশন করার দরকার নেই।
একদম প্রাথমিক থেকে শুরু করে প্রথম থেকে শুরু করে আমি যেহেতু প্রথম থেকে শুরু করলাম, ধারাবাহিকভাবে তোমরা সবগুলো ভিডিও দেখতে থাকলে হিসাব বিজ্ঞানের একবার বেসিক লেভেল তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে যতটুকু আলোচনা করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে চেক করে নিবা, নিলে তোমরা কি পাবা যে একটা পিডিএফ পেয়ে যাবা এই শিটের। ওই পিডিএফ অনুযায়ী তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা সব কনসেপ্ট তোমাদের এই ভিডিওর ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও খুব দ্রুত আপলোড দেওয়া হবে। আর এখানের মধ্যে শুধু বেসিক লেভেল শেখানো হবে না, এখানে নবম দশম থেকে বা একাদশ থেকে একদম MBA পর্যন্ত বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন অ্যাকাউন্টিং শেখানো হবে। যাদের যা যা সমস্যা কমেন্টে জানাবা, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিবা। সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।